স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকির ইসলাম। আপনাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তির চরিত্রদের কাহিনী, যাদের গল্প যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। আজকে তেমনি একটি সভ্যতা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অনেক প্রাচীন সভ্যতা, গ্রিস সভ্যতা। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে পেলোপন্নেসেসর উর্বর সমভূমিতে, যেখানে অতীতকালে প্রাচীন শহর মিকেনাই অবস্থিত ছিল, সেখানে খনন কার্য শুরু করা হয় এবং খনন কার্য শেষ হবার পর প্রমাণিত হয় খ্রিস্টপূর্ব ২০০ বছর আগেও এই নগরী বিদ্যমান ছিল। শহরের সবচেয়ে উঁচু এলাকায় খাড়া পাহাড়ের উপরে ছিল তাদের দুর্গ আক্রোপোলিস। চতুর্দিকে বড় বড় পাথর বেষ্টিত প্রাচীর তাকে শত্রুর কবল থেকে রক্ষা করত। আক্রোপোলিসের অভ্যন্তরভাগে ছিল রাজপ্রাসাদ। তার অতি নিকটে প্রস্তর নির্মিত সমাধি মন্দির আবিষ্কৃত হয়েছে। সমাধিস্থ মৃত ব্যক্তিদের মুখ সোনার মুখোশে আবৃত থাকত। এতদিন সমাধি মন্দিরের সুদক্ষ কারিগরের হাতে তৈরি ব্রোঞ্জের প্রচুর অস্ত্রশস্ত্র ও স্বর্ণনির্মিত জিনিসপত্র পাওয়া গেছে। মিকেনাই শহর আবিষ্কারের পর গ্রিসে খ্রিস্টপূর্ব ২ সহস্রাব্দে নির্মিত আরও অনেক শহর ও রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। বলকান উপদ্বীপের উত্তরে গেরীয় নামে এক শ্রেণীর গ্রিক উপজাতি বসবাস করত। বলকান উপদ্বীপের উত্তরে গেরীয় নামে এক শ্রেণীর গ্রিক উপজাতি বসবাস করত। তাদের সংস্কৃতি মিকেনাই সংস্কৃতি অপেক্ষা বহুলাংশে নিম্নমানের ছিল। খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দের শেষ ভাগে যুদ্ধবাজ দরীয় উপজাতি নিজেদের নেতৃবর্গের নেতৃত্বে মধ্য ও দক্ষিণ গ্রিস আক্রমণ করে মিকেনাই সহ বহু শহর দখল, লুণ্ঠন ও ধ্বংস করে দেয়। মিকেনাইয়ের জনগণের একটা অংশ দরীয় অধীনতা মেনে নেয়, আর অন্যান্য সকলে বলকান উপদ্বীপ ছেড়ে ইজিয়ান সাগরের পূর্ব উপকূল এবং তার কাছে অবস্থিত বিভিন্ন দ্বীপে বসবাস করতে থাকে। দরীয় উপজাতির আক্রমণের ফলে সমগ্র গ্রিক সংস্কৃতির পতন ঘটে। অতঃপর বেশ কয়েক শতক বছরব্যাপী গ্রিসে প্রস্তর নির্মিত কোনো ভবন তৈরি হয়নি এবং শিল্পদ্রব্যাদি তার সুকুমারত্ব হারায়, লিপিমালাও বিস্মৃত হয় মানুষ। গ্রিসের ইতিহাস পুরানো, তাই তাদের ইতিহাস সম্বন্ধে জ্ঞানার্জনের একটি সূত্র পুরাণের বহু চরিত্র ও কীর্তিকলাপ কল্পিত হলেও সেখানে আমরা প্রকৃতির বিরুদ্ধে প্রাচীন গ্রিকদের সংগ্রাম, দৈনন্দিন জীবনধারা, শ্রমের হাতিয়ার, তাদের সামাজিক রীতিনীতি ও কোন দেশে তারা যেত সবকিছু সম্পর্কে মোটামুটি জানতে পারি। ইজিয়ান সাগর বিধৌত গ্রিসের পূর্ব উপকূলে খাড়া খাড়া উঁচু পাহাড়, সংকীর্ণ উপদ্বীপগুলো সমুদ্রের মধ্যে বহুদূর পর্যন্ত প্রসারিত, আর উপসাগর স্থল দেশের গভীরে অনুপ্রবিষ্ট হয়েছে। ইজিয়ান সাগরে ছড়িয়ে আছে ছোট ছোট অনেক দ্বীপ। গ্রিসে ভূমিকম্প হয় এবং স্বল্পমেয়াদী শীতকালে এখানে প্রচুর বৃষ্টিপাত এবং প্রায় প্রবল ঝড় হয়। বছরের বাকি সময় নির্মল আকাশ সূর্যালোকে ঝলমল করতে থাকে। গ্রীষ্মকালে নদী নালা প্রায় শুকিয়ে যায়। ভূপ্রকৃতির এই দেশটিকে 3টি ভাগে ভাগ দিয়েছে: দক্ষিণ গ্রিস, মধ্য গ্রিস ও উত্তর গ্রিস। উপসাগর মধ্য গ্রিসকে দক্ষিণ গ্রিস বা পেলোপন্নেসেস থেকে প্রায় সম্পূর্ণ পৃথক করে অত্যন্ত সংকীর্ণ ভূভাগ দ্বারা এই 2 যুক্ত অংশ। আর উত্তর ও মধ্য গ্রিসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পর্বতমালা। কেবলমাত্র উপকূল অঞ্চলে পাহাড় ও সাগরের মাঝখানে অবস্থিত সংকীর্ণ থেমোপিলে গিরিপথ ছিল প্রাচীন কালে মধ্য ও উত্তর গ্রিসের মধ্যে যাতায়াতের একমাত্র পথ। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে হলে সমুদ্র পথে, নয়তো সংকীর্ণ দুর্গম পাহাড়ি পথে পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। প্রায় 1000 বছর পূর্বে গ্রিসে লৌহ নির্মিত দ্রব্যাদির উদ্ভব ঘটে। অবশ্য প্রথম দিকে তার সংখ্যা ছিল খুবই কম। ট্রয় অবরোধের সময় গ্রিকদের ক্রীড়া প্রতিযোগিতার প্রধান পুরস্কার ছিল এক টুকরা লৌহখণ্ড। লোহার তৈরি যন্ত্রপাতির বিস্তার লাভ করার পর জমি চাষাবাদ করা সহজতর হয়ে গিয়েছিল। বীজ বপনের পরিমাণ ও ফসলের ফলন বেড়ে যায়।
হোমারীয় যুগে গ্রিসে উপজাতিরা প্রতিটি উপত্যকা অঞ্চলে ও প্রতিটি দ্বীপে বাস করত। কয়েকটি গোত্র মিলে একটি উপজাতি হতো এবং কয়েকটি পরিবার মিলে একটি গোত্র। প্রতিটি গোত্রের মালিকদের পরস্পর মিল ছিল, তারা নিজের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। গোত্রজাতির কেউ নিহত হলে সারা গোত্রই সম্মিলিতভাবে সেই হত্যার প্রতিশোধ নিত। অবশ্য এই মিল তাদের মাঝে বেশি দিন টেকেনি। ক্রমে গোত্র জ্ঞাতিগণের মধ্যে বৈষম্য দেখা দেয়। ধীরে ধীরে আদিম গোষ্ঠী ভিত্তিক সমাজ পরিবর্তন হয়ে দাস সমাজে পরিণত লাভ করতে থাকে। অন্যান্য প্রাচীন জাতির ন্যায় গ্রিসের অধিবাসীরাও প্রকৃতিকে ভয় পেত। তারা বিশ্বাস করত যে দেবদেবীগণ প্রকৃতির মধ্যে বসবাস করে এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। দেবদেবীদের তারা মানুষ্য রূপেই কল্পনা করত, তবে তারা ছিল বৈধ শক্তির অধিকারী এবং চিরঞ্জীব। গ্রিকরা মনে করত জিউসের ইচ্ছায় পৃথিবীতে বৃষ্টিপাত ঘটে, আবার অনাবৃষ্টি দেখা দেয়। রুদ্রদেব জিউসের মতোই গ্রিকরা ভয় পেত পৃথিবী ঝাঁকানো সমুদ্রদেব পোসাইডনকে। বিশাল ত্রিশূল দিয়ে মর্তভূমি প্রচণ্ডভাবে আলোড়িত করেন তিনি। আর দিনের আলো দেখা যায় তখনই যখন তুষার শুভ্র অশ্বরোহী স্বর্ণের খেচরে সূর্যদেব আকাশে এসে প্রবেশ করে। অরণ্যের দেবতাদের বলা হয় সাতিরোস এবং তাদের কল্পনা করা হতো পোষামৃত এবং ছাগলের পাশম্বিত মানুষ্যরূপ। গ্রিক পুরাণে ঝর্ণার দেবী কল্পিত রয়েছে তরুণী রূপে, নাম নিম অর্থাৎ কনে বউ। তখন গ্রিকরা এটাও মনে করতেন যে অর্থনীতির প্রতিটি শাখায় রক্ষাকারী দেবদেবী রয়েছে। সুরা উৎপাদনের দেবতার নাম ছিল ডিওনিসিয়াস। যখন গ্রিকরা ধাতব জিনিসপত্র প্রস্তুত করতে আরম্ভ করেছিল তখন দেবতা হেফেস্তুস সম্বন্ধীয় পুরাণের উদ্ভব ঘটে। ব্যবসা বাণিজ্য বিকাশের সঙ্গে সঙ্গে রক্ষকদের উদ্ভূত হলেন দেবতা হেরমিস। এছাড়াও আরও অনেক দেবদেবীর পূজা করত। গ্রিসবাসীগণ এও মনে করত যে জিউস, অ্যাপোলো ও অন্যান্য প্রধান প্রধান দেবদেবী গ্রিসের উঁচু অলিম্পিয় পর্বতে বাস করতেন। তাদের নামকরণ করা হয়েছিল অলিম্পিয় দেবকুল। গ্রিকদের ধারণা ছিল অলিম্পিয় দেবদেবীদের জীবনযাপন সম্ভ্রান্ত বংশীয় লোকজনদের অনুরূপ এবং তারা প্রাসাদবাসী। উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করেন, প্রায়ই ভোজনোৎসবের আয়োজন করে থাকেন। সম্ভ্রান্ত বংশীয়রা যেমন উপজাতির উপর কর্তৃত্ব করে, অলিম্পিয় দেবকুলও তেমনি জিউসের নেতৃত্বে প্রকৃতি ও মানবজাতিকে শাসন করেন। গ্রিকগণ দেবতাদের অনেক উচ্চ বংশীয় ব্যক্তিদের ন্যায় নির্মম, ক্ষমতালোভী, প্রতিহিংসা প্রণয়ন বলে মনে করত। খ্রিস্টপূর্ব অষ্টম ষষ্ঠ শতকে নগর রাষ্ট্রের উদ্ভব। মধ্য গ্রিসের যে দক্ষিণ পূর্বাংশ সমুদ্রের ভেতরে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে গেছে উপদ্বীপ, সেখানেই অবস্থিত আত্তিকা প্রদেশ। কৃষিকার্যের উপযোগী সমতল ভূমিতে অধিকাংশ লোকে বসবাস করত। পাহাড়ি অঞ্চলকে ব্যবহার করত তারা ছাগল ও ভেড়ার পশুচারণ ক্ষেত্র হিসেবে। আত্তিকা প্রদেশের পশ্চিম অংশ ছিল প্রশস্ত সমভূমি। খ্রিস্টপূর্ব 2 সহস্রাব্দে সেখানে অ্যাথেন্স নগরীর পত্তন হয়েছিল। টিরার চূড়ায় প্রস্তর প্রাচীর বিস্তৃত দুর্গ ছিল অ্যাক্রোপোলিস, আর পাহাড়ের ঢালু উপত্যকা ঘিরে বাস করত এথেন্সের নাগরিকবৃন্দ, অ্যাথেনীয় জনগণ। খ্রিস্টপূর্ব অষ্টম সপ্তম শতকে আত্তিকা প্রদেশে কৃষি ও হস্তশিল্পের বিকাশ সহ সুরা ও জলপাই তেলের উৎপাদন বিশেষ উন্নতি লাভ করে। এথেন্স নগরী খুব দ্রুত শ্রীবৃদ্ধি লাভ করে। তখন বাণিজ্য ও সমুদ্র পথের জলযানের প্রসার সহ অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধিত হয়। খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর শেষ ভাগে সম্ভ্রান্ত সম্প্রদায় আত্তিকার অধিকাংশ কৃষিক্ষেত্র দখল করে নেয়। বহু কৃষক সর্বশান্ত হয়ে দাস জীবনযাপন করে। খ্রিস্টপূর্ব সপ্তম শতকে এমন একটি আইন জারি করা হলো যার ফলে খুব সামান্য দোষেও কঠোর শাস্তি ভোগ করতে হতো। যেমন পরের বাগানে আঙ্গুর তুলে নেওয়ার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। লোকে বলতো এই সব আইন কালি দিয়ে নয়, রক্ত দিয়ে লেখা হয়েছে। এভাবেই চলতে থাকলো বেশ কিছু সময়। আত্তিকা প্রদেশের শাসক অভিজাত বর্গ ব্যতিরেকে সমস্ত স্বাধীন এদেশবাসীদের বলা হতো দেমোস। দেমোসের বেশিরভাগই ছিল কৃষক, কারিগর, মাঝিমল্লা ও দিনমজুর। খ্রিস্টপূর্ব অষ্টম থেকে সপ্তম শতাব্দীতে দেমোসের এক অংশ ধনী হয়ে যায়। তাদের মধ্যে বণিক এবং জাহাজ ও কর্মশালার মালিক দেখা দেয়। ক্রমান্বয়ে তারাও দাস রাখত এবং দিনমজুরদের ভাড়া খাটাত।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রারম্ভে ডেমোসের মধ্যে বিদ্রোহের প্রস্তুতি চলে। জনগণ সভা সমাবেশ করে অভিজাত সম্প্রদায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। এক সময় গণ অভ্যুত্থানের ভয়ে ভীত অভিজাত শ্রেণী ডেমোসের নিকট নতি স্বীকারের বাধ্য হয়। খ্রিস্টপূর্ব 594 অব্দে এথেন্সের শাসনকর্তা নির্বাচিত হলেন সোলন। ডেমোস ও অভিজাতদের মিটমাট করিয়ে দেবার ভার ছিল তার উপরে। সাহসী যোদ্ধা, কবি এবং বাগ্মী হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল। সোলন শাসনভার পরিচালনা ও ডেমোসের অবস্থার উন্নতিকল্পে আইন সংস্করণ করেন। সোলনকৃত আইন সংস্কারের পর অ্যাথেনীয় রাষ্ট্রের শাসন পরিচালনায় গণপরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খ্রিস্টপূর্ব 8ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে এথেন্সের দাস মালিক ভিত্তিক সমাজের উদ্ভব ঘটে এবং ফলে দাস মালিক ভিত্তিক রাষ্ট্র জন্মলাভ করে। স্পার্তায় খ্রিস্টপূর্ব 8ম থেকে 6ষ্ঠ শতকে দাস মালিকদের রাষ্ট্র। পেলোপন্নেসের দক্ষিণ পূর্ব অঞ্চল লোকোনিয়া নামে একটি প্রদেশ ছিল। সেই অঞ্চলে পাহাড়ি এলাকায় ছিল লৌহ খনি। দৌড়জাতগণ লোকোনিয়া জয় করে এবং স্পার্তাতে নামে নগর স্থাপন করেন। বিজয়ীরা নিজেদের নাম দিয়েছিলেন স্পার্তান। দীর্ঘকাল যুদ্ধ চলার পর তারা মেনসেনিয়াও দখল করে নেয়। জিব্রিরা অতঃপর দাস মালিক ভিত্তিক সমাজের পত্তন করে। গ্রিসে এবং ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরীয় তীরে নগর রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ ঘটে। খ্রিস্টপূর্ব 8ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে গ্রিসের প্রায় সব শহরে স্বয়ংসম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র বিকশিত হয়েছিল। শহর আর তৎপার্শ্ববর্তী গ্রামাঞ্চল নিয়ে ছিল গ্রিস রাষ্ট্রের সীমানা। এই ধরনের নগর রাষ্ট্রসমূহের নিজস্ব সেনাবাহিনী থাকতো রাজকোষ এবং নিজেদের মুদ্রা। এইভাবে একসময় বৈষম্যময় গ্রিসের বহু নগরে ডেমোস এবং অভিজাত বর্গের মধ্যে নির্মম অন্তকলহ শুরু হয়। নগরাষ্ট্রের ভেতরে এই অন্তকলহ অনেকেই মাতৃভূমি ত্যাগ করে যেতে বাধ্য করেছিল। গ্রিক কবি হেসিওদ তার গীতিকবিতায় অবশ্যই লিখেছেন, ঋণ থেকে মুক্তি লাভের জন্য এবং অনাহারের হাত থেকে পরিত্রাণের জন্য হতদরিদ্ররা পালাতে বাধ্য হয়। ডেমোসের হাতে শাসন ক্ষমতা চলে এলে তার শত্রু অভিজাতদের বহিষ্কার করে দিত। জৈনক পলায়ন পর এক অভিজাতবাসীর বর্ণনায় এর স্বাক্ষর পাওয়া গেছে। আমার জাঁকজমকপূর্ণ ভবনের বিনিময়ে পালিয়ে যাবার জন্য জাহাজ পেয়ে গেছি। তখন গ্রিকরা কঠোর টেকসই জাহাজ তৈরিতে দক্ষতা অর্জন করে। সওদাগরেরা তাতে করে কারিগরদের তৈরি নানান ধরনের হস্তশিল্প সম্ভার এবং অন্যান্য গ্রিক দ্রব্যাদি নিয়ে সাগর তীরবর্তী অন্যান্য দেশে বাণিজ্য করতে শুরু করে। সে সময় পশমি কাপড়ের জন্য বিখ্যাত ছিল মিলেতুস, বর্তমানে যা এশিয়া মাইনরের এক গ্রিক শহর। প্রথম দিকে বণিকরা অল্প কালের জন্য ভিন দেশে পাড়ি দিতে নিজেদের দ্রব্যাদি বিনিময়ের জন্য, পরে গ্রিসের বাণিজ্য নগরীগুলো ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগর তীরবর্তী স্থানসমূহে চিরস্থায়ী উপনিবেশ নির্মাণের ভিত্তিও স্থাপন করেন। নিজেদের বিভিন্ন উপনিবেশের সাথে গ্রিসেরা ব্যবসা বাণিজ্য দারুণ গ্রিক হস্তশিল্পের চাহিদা বেড়ে যায়। ফলে গ্রিসে হস্তশিল্প ও বাণিজ্যিক লেনদেনের প্রসার ঘটে। উপনিবেশসমূহ থেকে দাস আমদানির ফলে গ্রিসে দাসতন্ত্র বিকশিত হয়ে ওঠে। স্থানীয় উপজাতিগুলো দ্রুত আদিম সমাজ ব্যবস্থা থেকে দাস মালিক ভিত্তিক সমাজে উন্নীত হয়। গ্রিকরা বিশাল ভূখণ্ড জুড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল বটে, কিন্তু মাতৃভাষাকে তারা কখনো পরিত্যাগ করেনি। নিজেদেরকে তারা হেল্লেন নামে অভিহিত করত আর নিজ মাতৃভূমিকে বলতো হেল্লাস। শত শত গ্রিক নগর রাষ্ট্র উদ্ভব হয়েছিল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিসে দাসদের সংখ্যার পূর্বের সবচেয়ে বেড়ে গিয়েছিল। এশিয়ার মাইনরের উপকূল একবারের আক্রমণেই এথেন্সবাসীগণ 20,000-এর উপর লোকে বন্দী করে এনে দাস হিসেবে বাজারে বিক্রি করে দেয়। গ্রিসের সেই সমস্ত এলাকায় সর্বাপেক্ষা দাস অধ্যুষিত ছিল, যেখানে পাথর ও আকরিক খনি এবং হস্তশিল্প ক্রমশ বিকাশ লাভ করে। সর্বাপেক্ষা ভারী পরিশ্রমের কাজ গ্রিকরা দাসদের দিয়েই সম্পন্ন করত। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ধনী গ্রিসবাসীরা হস্তশিল্পের বড় বড় প্রতিষ্ঠানের মালিক হয়ে বসে। খ্রিস্টপূর্ব 5ম শতকের মধ্যভাগে এথেন্সের শক্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। পারস্যের সাথে শান্তি স্থাপনের পরেও এথেন্সের অধিনায়কত্বে গ্রিক নগর রাষ্ট্রসমূহের জোট অব্যাহত থাকল। এই শক্তিশালী জোটের সদস্য ছিল 200-টিরও বেশি নগর রাষ্ট্র। জোটের নামকরণ করা হয় অ্যাথেনীয় নৌজোট।
খ্রিস্টপূর্ব ৫ম শতকে অ্যাথেন্স রাষ্ট্রে সর্বাধিক ক্ষমতা গণসম্মেলনের হাতে ন্যস্ত হয়। মাসে 4 বার এই সভা বসত। শতাব্দীর মধ্যভাগ পেরিক্লেস নামে জৈন রাষ্ট্রীয় কর্মী সর্বাপেক্ষা প্রভাবশালী হয়ে উঠেছিল। স্বস্বভাবে তিনি শান্ত ও সংযমী ছিলেন, কিন্তু যখন কোনো ক্রুদ্ধ বক্তৃতা দিতেন, গ্রিকরা বলতো যে তখন তিনি শত্রুর উপর বিদ্যুৎ ও বজ্রপাতকারী জিউসের সমপর্যায়ে উন্নীত হয়ে যেতেন। খ্রিস্টপূর্ব 443 অব্দে অনুষ্ঠিত গণসম্মেলনে পেরিক্লেসকে রাষ্ট্রের সবচেয়ে উচ্চ পদ প্রথম ত্রাস্তেগোতেস আসনে নির্বাচিত করল এবং তার ফলে এথেন্স ও নৌজোট পরিচালনায় তার ভূমিকা বহুগুণে বৃদ্ধি পেল। দাসদের উপর দাস মালিকদের কর্তৃত্ব শাসন এথেনীয় গণতন্ত্র সংরক্ষণ করেছিল। ওই গণতন্ত্র সক্রিয় ছিল কেবলমাত্র দাস মালিকদের স্বার্থে। প্রাচীনকালে এথেন্সের মতো পৃথিবীর আর কোথাও এত বেশি লোক রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে অংশগ্রহণ করেনি। স্বাধীন নাগরিকদের বুদ্ধি বৃত্তি দেহস্রষ্টব বিকশিত করার ক্ষেত্রে এথেনীয় সামাজিক জীবন এক বিশাল দিগন্ত উন্মোচন করে দেয়। খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৪র্থ শতকে গ্রিক সাংস্কৃতিক সম্যক বিকাশ। সর্বাপেক্ষা প্রাচীনকালে গ্রিসে লিপিমালা চালু হয়। খ্রিস্টপূর্ব ২ সহস্রাব্দের শেষের দিকে তার প্রচলন উঠে যায়। হোমরীয় যুগে শেষ ভাগে ফিনিশীয়দের লিপিমালার সাথে গ্রিকবাসীরা পরিচিত হয়। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে গ্রিকরা মোট ২৪টি অক্ষরের বর্ণমালা সর্বপ্রথম উদ্ভাবন করেন। লিপিমালার বিকাশ সাধনে এ ছিল এক অদ্ভুত বৃহৎ সাফল্য। এ সময় স্বাধীন গ্রিকবাসীদের ছেলেমেয়েরা 7 বছর বয়স থেকে পাঠশালা যাওয়া শুরু করে। বিদ্যার্জন শেষে সন্তান যাতে সাহসী, শক্তিশালী, ক্ষিপ্র, গতিময় হয় সেদিকে গ্রিকবাসীরা কঠোর মনোযোগ দিত। পরে মিশর থেকে আলেকজান্ডার দ্য গ্রেট তার বাহিনী নিয়ে মেসোপটেমিয়ায় গিয়ে হাজির হন। অন্যদিকে পারস্য সম্রাট ৩য় দারিউস বিশাল সৈন্য সমাবেশ করল। টাইগ্রিস নদের ধারে গাউগামেলা নামক একটি ছোট্ট বসতির নিকটবর্তী বিস্তীর্ণ প্রান্তরে যুদ্ধ সংঘটিত হয়। এতে দারিউস তার অনুগত ঘনিষ্ঠ ব্যক্তিদের চক্রান্তে নিহত হন। আলেকজান্ডার দ্য গ্রেট পরবর্তীতে মধ্য এশিয়া এবং ভারতবর্ষে যুদ্ধাভিযান চালায়। ৩ বছরব্যাপী যুদ্ধ চালিয়ে হাজার হাজার লোক হত্যা করে আলেকজান্ডার মধ্য এশিয়ার সামান্য কিছু অংশ দখল করে। এখান থেকে আলেকজান্ডার দ্য গ্রেট ভারত অভিমুখে যাত্রা করেন, কিন্তু দীর্ঘ ও কষ্টকর অভিযানে তার বাহিনী নিস্তেজ হয়ে পড়ে। বহু পৃথিবী জয়ের স্বপ্নে মশগুল আলেকজান্ডার বৃথায় তার বাহিনীকে আরও সামনে অগ্রসর হবার নির্দেশ দেন। সর্বশেষ ৩২৫ খ্রিস্টপূর্বাব্দে নিজ দেশে প্রত্যাপন করতে বাধ্য হয়ে গেলেন মহাবীর আলেকজান্ডারের। ম্যাসিডোনিয়ার বিজয়াভিযানের ফলে বলকান উপদ্বীপ থেকে সিন্ধু নদ পর্যন্ত প্রসারিত বিশাল ভূখণ্ড জুড়ে তার সাম্রাজ্য গড়ে ওঠে। আলেকজান্ডার দ্য গ্রেট আর ম্যাসিডোনিয়ায় ফিরে যাননি। তিনি ব্যাবিলনে থেকে গেলেন এবং তাকে নিজের রাজধানী করলেন। অবশেষে ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার কঠিন জ্বরে অসুস্থ হয়ে প্রাণত্যাগ করেন। তার মরদেহ সমাধিস্থ করার পূর্বেই তার সংগঠিত সেনাপতিদের মধ্যে ক্ষমতা লড়াই শুরু হয়ে যায়। তন্মধ্যে সর্বাপেক্ষা প্রধান ছিল 3টি রাজ্যের। এগুলো হলো ম্যাসিডোনীয়, মিশর এবং সিরিয়া। পরবর্তীকালে আরও অসংখ্য রাজ্য যোগ হয়। নীল নদের অববাহিকায় আলেকজান্ডার দ্য গ্রেট স্থাপিত আলেকজান্দ্রিয়া শহর খ্রিস্টপূর্ব ৩য় শতকে পৃথিবীর অন্যতম এক বৃহৎ নগরীয় মিশর সাম্রাজ্যের রাজধানী রূপে খ্যাতি লাভ করে। খ্রিস্টপূর্ব ৩য় থেকে ২য় শতকে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধিত হয়। বিশেষ করে গণিতবিদ্যা, প্রকৃতি বিজ্ঞান ও জ্যোতিষবিদ্যার অভূত বিকাশ ঘটে। সেই শতকে পূর্ব মধ্য ও সাগরীয় অঞ্চল প্রাচীন বিশ্বের বিজ্ঞানে ও প্রযুক্তি সমন্বয়ে সব ক্ষেত্রে সাফল্য অর্জনে সক্ষম হন। ৩য় খ্রিস্টপূর্বাব্দে বিখ্যাত গণিতবিদ ইউক্লিড আলেকজান্দ্রিয়ায় বসবাস করতেন। জ্যামিতিতে তার অবদান অদ্যাবধি মূল্যবান বলে বিবেচিত হয়ে আসছে। উল্লেখ্য, আলেকজান্দ্রিয়ার এই বিখ্যাত গণিতশাস্ত্রবিদ ইউক্লিড জ্যামিতির অবিচ্ছিন্ন এলোমেলো বিষয়গুলোকে ধারাবাহিকভাবে একটি মহাগ্রন্থ দ্য এলিমেন্টস এর অন্তর্ভুক্ত করে গণিতশাস্ত্রকে করেন সমৃদ্ধ ও বিজ্ঞানসম্মত। দ্য এলিমেন্টস গ্রন্থটি 13টি খণ্ডে প্রকাশিত। ঐতিহাসিক সূত্রে হিসেবে গ্রিক পুরাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা গ্রিসে দরীয় উপজাতি আক্রমণের পরে দীর্ঘকাল কোনো লিপি ছিল না।
গ্রিকরা মহাবীর হেরাক্লেসের শৌর্যগাথা সম্পর্কীয় পুরাণ খুবই ভালোবাসত। পুরাণে বর্ণিত বিরাট আকার এক সিংহ মানুষ রাজ্যের পশু সকলেই উপরে আক্রমণ করত। সিংহটির চামড়া এত পুরু ও শক্ত ছিল যে ব্রোঞ্জের তৈরি তীরও তার গায়ে না লেগে উল্টে ফিরে আসত। হেরাক্লেস তখন এই সিংহ মানুষটিকে মারতে ওক গাছ কেটে বিশাল এক লগুর বানালেন, যেটি ওজনে এত ভারী ছিল যে 20 জন লোক তা উপরে ওঠাতে পারত না। এক পর্যায়ে দুঃসাহসিক পরিচয় দিয়ে তিনি সিংহের গুহায় প্রবেশ করলেন। সিংহ হেরাক্লেসের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু হেরাক্লেস লগুড়াঘাতে তাকে নিস্তর করলেন, তার 2 হাতে গলা টিপে তাকে হত্যা করলেন। অতঃপর সিংহের গায়ে মোটা চামড়া দিয়ে হেরাক্লেস নিজের জন্য বর্ম ও শিরস্ত্রাণ প্রস্তুত করলেন। কর্দমাক্ত জলাশয়ে হাইড্রা নামে এক সর্প বাস করত। তার ছিল 9 মাথা আর শরীর ছিল চকচকে আঁশে ঢাকা। জলাশয় থেকে বেরিয়ে এসে পশুর পাল গিলে ফেলত। হেরাক্লেস হাইড্রার সাথে যুদ্ধে নামলেন, কিন্তু দেখলেন যে তলোয়ার দিয়ে একটা মাথা কেটে ফেলা মাত্রই সে জায়গায় 2টো নতুন মাথা গজিয়ে উঠেছে। তখন হেরাক্লেস তার তরুণ সঙ্গীকে সাপের কাটা মাথার সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলার আদেশ দিলেন। এর ফলে নতুন মাথা আর গজাতে পারল না এবং সর্পরূপী দৈত্যকে তিনি ধ্বংস করলেন। পুরাণে হেরাক্লেসকে অত্যন্ত দক্ষ কর্মী, বীর রূপে গ্রীকগণ অত্যন্ত সম্মান করতেন। দরীয়গণ তাকে নিজেদের পূর্বপুরুষ বলে গণ্য করত এবং তার জন্য গর্ববোধ করত। উল্লেখিত ঘটনাবলী ছাড়াও হেরাক্লেসের আরও অসংখ্য ঘটনাবলী পুরাণে বর্ণিত রয়েছে। সম্রাট আবগিয়াসের 5000 ষাঁড় রক্ষণাবেক্ষণের পশুশালা হেরাক্লেস 2 নদীতে বাদ দিয়ে প্লাবন যন্ত্রস্রোত পশুশালার সমস্ত নোংরা ময়লা ধুয়ে সাফ করেছিলেন। দক্ষিণিক সময়ের মাঝেই ককেশাস পর্বতাঞ্চলে কৃষ্ণসাগরী উপকূলে অরণ্য মধ্যে স্বর্ণপশমী মেষচর্ম আর সদাজাগ্রত ড্রাগনের কাহিনী, দাইদালাস ও ইরাকাসের কাহিনী পুরাণে বর্ণিত। হোমারের মহাকাব্যে ইলিয়ট এবং ওডিসি প্রাচীন গ্রিক চারণবিদগণ বীরদেরকে বিভিন্ন কীর্তি ও রোমাঞ্চকর ঘটনা সম্বন্ধে গান রচনা করে তীরের বাদ্যযন্ত্র সহযোগে তা গাইতেন। বিশেষত গ্রিকদের ট্রয় অভিযান নিয়ে বহু গান রচিত হয়েছিল। ত্রয়্যা বা ইলিয়ন শহরটি এশিয়ার মাইনরের উপকূলে অবস্থিত ছিল। উঁচু টিলার উপরে নির্মিত এই নগরের চতুর্দিকে প্রস্তর প্রাচীরের বেষ্টনী ইলিয়নকে দুর্বৃত্ত করে রেখেছিল। বিভিন্ন গ্রিক উপজাতি স্ব রাজ্যাধিপতির নেতৃত্বে এই নগর আক্রমণ করার উদ্দেশ্যে অভিযান শুরু করে। গ্রিকরা সমুদ্র তীরের উপর তাদের কাষ্ঠ নির্মিত জাহাজ টেনে নিয়ে গিয়ে শিবির স্থাপন করে প্রায় 10 বছর ধরে ট্রয় অবরোধ করে রাখে। ট্রয় অভিযান সম্বন্ধীয় সমস্ত সঙ্গীত একত্রিত করে ইলিয়ট ও ওডিসি নামে 2 মহাকাব্য রচিত করা হয়। কিংবদন্তি অনুযায়ী বিখ্যাত অন্ধ মহাকবি হোমার এইসব সঙ্গীত সংকলন, পরিবর্তন ও পরিমার্জন করেছিলেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাকাব্যদ্বয় লিখিত রূপে লিপিবদ্ধ করা হয়। ইলিয়ট মহাকাব্যের বিষয়বস্তু। ইলিয়ন শহরের নামানুসারে মহাকাব্যের নামকরণ করা হয়েছিল। ইলিয়ট মহাকাব্যে ট্রয় অবরোধের পরবর্তী 10ম বৎসরে কাহিনী বর্ণিত হয়েছে। সুদীর্ঘকাল ধরে ট্রয় নগরীর ব্যর্থ অবরোধের ফলে গ্রিক যোদ্ধাদের মনোবল ভেঙে যায়। তখন নিস্তেজ সৈন্যবাহিনী উদ্দীপ্ত করার জন্য নেতৃবর্গ এক সভা আহ্বান করে। সভায় তারা সৈন্যদল ট্রয় অবরোধে আরও বেগবান হওয়ার সিদ্ধান্ত নেয়। দলপতিরা যুদ্ধ করত অশ্ববাহিত যুদ্ধারথ চড়ে। তাদের নিকট থাকত বর্ষা, তাছাড়া ছিল ব্রোঞ্জের তৈরি তরবারি। তাম্র নির্মিত গতিযোদ্ধা হিসেবে গণনা করা হতো এখিলিসকে। তিনি গ্রিসের একটি উপজাতির নেতা ছিলেন। হেক্টর গণ্য হন ট্রয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও সাহসী বীর রূপে। এই উভয় বীরের মধ্যে যুদ্ধ বর্ণনায় ইলিয়টে লিপিবদ্ধ রয়েছে। ইলিয়টে কথিত রয়েছে বিভিন্ন দেবদেবী এই যুদ্ধে পক্ষে বিপক্ষে হস্তক্ষেপ করেছিলেন। ট্রয় নগরী ধ্বংস। ট্রয় যুদ্ধের শেষ দিকের বর্ণনায় পাওয়া যায় অন্যান্য বাহিনীতে হেক্টরের সাথে দ্বন্দ্বযুদ্ধের অল্প কিছুদিন পরেই এখিলিসের মৃত্যু হয়। পায়ের গোড়ালিতে বিষাক্ত তীর বিদ্ধ হওয়ার ফলে তিনি মারা যান। গ্রিক পুরাণ অনুসারে এখিলিসের মাতা জৈনক দেবী শিশু সন্তানকে জন্মের পরেই ভূগর্ভস্থ একটি নদীতে স্নান করান। এর ফলে একমাত্র পায়ের গোড়ালি যা ধরে দেবী মাতা স্নান করিয়েছিলেন ছাড়া এখিলিসের সমগ্র শরীর অবেদ্য হয়ে ওঠে। পুরাণত এই কাহিনী হতেই পাশ্চাত্য এই বাগ্বিধির উদ্ভব।
ট্রয় জয়ের জন্য গ্রিকদের বহু ছলনা ও কৌশলের আশ্রয় গ্রহণ করতে হয়। কূটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি ওদিসিউসের পরামর্শক্রমে গ্রিকরা এক বিরাট কাঠের ঘোড়া নির্মাণ করেন। এই ঘোড়ার পেটের ভিতরে কিছু সৈন্য আত্মগোপন করে থাকে, আর বাদ বাকি সৈন্য আশ্রয় নেয় নিকটস্থ একটি দ্বীপে। ট্রয়বাসীগণ এই অতিকায় কাঠের ঘোড়াটিকে নগর প্রাচীর ভেঙে শহরের ভেতরে টেনে নিয়ে যায়। রাত্রিকালে ঘোড়ার পেট থেকে যথারীতি গ্রিক সৈন্য বেরিয়ে এসে ঘুমন্ত ট্রয় নগরী জনগণের উপর ঝাঁপিয়ে পড়ত। ইতিমধ্যে পার্শ্ববর্তী দ্বীপে লুকিয়ে থাকা গ্রিক বাহিনীও সেখান থেকে এসে আক্রমণ চালালো। গ্রিকরা ট্রয়ের সমস্ত পুরুষকে হত্যা করে এবং নারী শিশুদের বন্দী করে নেয়। সমগ্র শহর লুণ্ঠন করার পর তারা আগুন ধরিয়ে ট্রয় নগরী ধ্বংস করে দেয়। লুণ্ঠিত প্রচুর ধন সম্পদ নিয়ে তারা গ্রিস অভিমুখে যাত্রা করে। ট্রয়ের অশ্ব সমন্বিত উক্তিটি তাই সেসব ক্ষেত্রেই প্রয়োগ করা হয় যেখানে কোনো উপহার গ্রহীতার জন্য বিপদ ডেকে টেনে আনে। ওদিসি মহাকাব্যের বিষয়বস্তু। ওদিসিউস তার মাতৃভূমি ইথিকা দ্বীপে প্রত্যাবর্তনের পথে যেসব রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল এই কাব্যে তার বর্ণনা আছে। ইথিকা দ্বীপ গ্রিসের পশ্চিম উপকূলে অবস্থিত। ইথিকার যোদ্ধাগণ 12টি জাহাজে চেপে উপকূল ছেড়ে দেশের পথে পাড়ি জমালো। তখন জ্বলন্ত ট্রয় নগরী ধূম্রশিখা সম্পূর্ণ নির্বাপিত হয়নি। হিমেল উত্তর বায়ু দেবতা প্রচণ্ড ঝটিকা সৃষ্টি করার ফলে গ্রিকগণ পথ হারিয়ে ফেলল। দুবার ওদিসিউস ও তার সঙ্গীরা দৈত্যদের দ্বীপে আটকা পড়ে। দৈত্যগণ বিশাল পাথরের আঘাতে 11টি জাহাজ ভেঙে চুরমার করে ফেলে এবং তাদের সব যোদ্ধাদের হত্যা করে ফেলে। শুধুমাত্র ওদিসিউসের জাহাজ দূর সমুদ্রে পালিয়ে যেতে সক্ষম হয়। ওদিসিউসের সঙ্গীরা বজ্র বিদ্যুতের দেবতা জিউসকে রুষ্ট করায় দেবতা বিদ্যুৎ ঝলককে জাহাজ ধ্বংস করে দেয়। ওদিসিউস জাহাজের ভাঙা মুস্তুল ধরে অতি কষ্টে সমুদ্রে ভাসতে ভাসতে অবশেষে তীরে এসে পৌঁছান। দখলবাজ রাজা ওদিসিউস 10 বছর ধরে বিভিন্ন স্থান ভ্রমণের পর ইথিকায় এসে পৌঁছালেন। প্রথম যার সাথে সাক্ষাৎ ঘটে সে শূকর চারণরত এক দাস। ওদিসিউসের অনুপস্থিতিকালে তার আবাসস্থলে অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ ভোগ দখল করছিলেন। সেই জন্য ভিক্ষুক বেশে তিনি নিজ প্রাসাদে প্রবেশ করেন। তারপর অবাঞ্ছিত ব্যক্তিদের সকলকে হত্যা করে ওদিসিউস ইথিকায় আবার রাজত্ব করতে লাগলেন। খ্রিস্টপূর্ব 1100 থেকে নবম শতকের ইতিহাসে হোমরীয় যুগ হিসেবে বিবেচনা করা হয়। হোমরীয় যুগে গ্রিকদের প্রধান পেশা ছিল কৃষিকার্য ও পশু পালন। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে মাটির তৈরি গ্রিক নারী মূর্তি পাওয়া যায়। নারীর কমনীয়তা, দেহশ্রী, লালিত্য ও দীপ্তিভঙ্গিমা সবই শিল্পী চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিলেন। মহাকবি হোমার সম্পর্কে না বললে নয়। মহাকবি হোমার 2টি মহাকাব্য রচনা করেছেন, একটি হচ্ছে ইলিয়ড, অপরটি ওডিসি। জন্মগতভাবে তিনি অন্ধ ছিলেন। তার সময়কাল ছিল সম্ভবত 850 খ্রিস্টপূর্ব। ইলিয়ড মহাকাব্যে স্বর্গের দেবদেবীরা একত্রিত হয়েছেন পৃথিবীতে মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য। ট্রোজান যুদ্ধে গ্রিক সেনাবাহিনী ও ট্রোজান সেনাবাহিনী একে অপরের মুখোমুখি হলে যা ইউরোপীয় বিখ্যাত লোককাহিনী। তাতে বর্ণিত রয়েছে এত দেবতারা পৃথিবীর মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। প্রথমত মানুষ তাদের মধ্যকার বিরোধ সভ্য জগতের নিয়ম অনুযায়ী আপোষ মিটিয়ে ফেলতে পারে। অন্যদিকে যুদ্ধের মাধ্যমে উভয় পক্ষে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, আর এতে পৃথিবীতে প্রলয় নামতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে গোটা মানব সভ্যতা। প্রাচীন গ্রিসের অধিবাসীরা ধাতব নির্মিত পাত্র তৈরিতে সুদক্ষ ছিল। ওখানে কিছু স্বর্ণের পাত্রগুলো তৈরি হতো 1400 খ্রিস্টপূর্বাব্দে, সম্ভবত প্রাচীন গ্রিসের মিনোয়ান অথবা মিসেনানিয়েন্সে। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রাচীন গ্রিস সভ্যতার কোন বিষয়টি আপনার ভালো লেগেছে কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।